আপনাকে দিতে পারি। যখন অজিত পাওয়ার মারা গেলেন দুর্ঘটনায়, মাননীয়া প্রশ্ন তুললেন সেই দুর্ঘটনা নিয়ে, এটা আদৌ দুর্ঘটনা না হত্যা, এটা নিয়ে তদন্তের দাবি করলেন। সেই তদন্তের দাবি নাকচ করে দিলেন কে? না, স্বয়ং শারদ পাওয়ার, তার পরিবারের মানুষ, তার কাকা। আবার দেখুন, মাননীয়া প্রেস কনফারেন্স করলেন দিল্লিতে গিয়ে, একজন বিরোধী নেতা নেত্রীকেও তার পাশে দেখতে পেলাম না। অখিলেশ যাদব কোনো প্রতিনিধি পাঠালেন না, শারদ পাওয়ার তো পাঠালেন না, এমনকি রাহুল গান্ধী তার দলেরও কোনো প্রতিনিধি দিল্লিতে মাননীয়া প্রেস কনফারেন্স করছেন, সেখানে কাউকে দেখা গেল না। অর্থাৎ মাননীয়ার এই এসআইআর বন্ধ করার যে দাবিটায় বিরোধীরা যে মাননীয়ার পাশে নেই, এটা খুব স্পষ্ট হয়ে গেল। সুতরাং এইটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন না। আসলে বিরোধীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। যে সাফল্যের পথে ভারতবর্ষ হাঁটছে, সেই সাফল্য স্পষ্টত সব জায়গায় দেখা যাচ্ছে। আজকে মার্কিন দেশের সাথে ভারতের যে ট্রেড ডিল, সেই ট্রেড ডিল হয়ে গেছে। শেয়ার মার্কেট বুম করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ভারত বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি, বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হয়ে গেছে। স্পোর্টসে দেখুন, ভারত একটার পর একটা সাফল্য পেয়ে যাচ্ছে। ভারতের মহিলারা বিশ্বকাপ জিতেছে, কিছুদিন আগে যুবদল বিশ্বকাপ জিতলো, হয়তো এই সময় T20 বিশ্বকাপ চলছে, ভারতীয় ক্রিকেট দলও জিতবে। সর্বত্র ভারতবর্ষের উত্থানকে কেউ আটকে রাখতে পারছে না, সেটা ক্রীড়া ক্ষেত্রে হোক, কি অর্থনৈতিক ক্ষেত্রে হোক, কি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে হোক। ভারতে গত 10 বছরে পরিসংখ্যান ওয়ার্ল্ড ব্যাংকের বলছে 17 কোটি মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসছে। এটা রেকর্ড, 17 কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে না। এই যে নতুন ভারত, এই ভারতে যে জনসমর্থন স্বাভাবিক নিয়মেই নরেন্দ্র মোদী পাচ্ছেন। সাম্প্রতিককালে একটি ইংলিশ পত্রিকা, ইন্ডিয়া টুডে নাম নিয়েই বলছি, এটা মুড অফ দ্য নেশন পুল করেছিল, তাতে মোদির যে জনপ্রিয়তা দেখা গেছে, তাকে টক্কর দেওয়ার ক্ষমতা কিন্তু কোনো বিরোধী দলের নেই। মোদির জনপ্রিয়তার সামনে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে বিরোধীরা। অনেক বিরোধী এখন চাইছে মোদির সাথে হাত মেলাতে, বিশেষ করে যেগুলো রিজিনাল পার্টি, তারা হাত মেলাবার চেষ্টা করছে। আমরা আমেরিকার কিছু ঘটনা আমরা দেখলাম, আমেরিকার ক্ষেত্রেও মানে সেও রীতিমতো করছে, ভারতকে ভয় পাচ্ছে, আমরা সেটা বলতে পারি। আমেরিকার ক্ষেত্রে দেখুন, আমেরিকা ভারতবর্ষের এক সময় দেখছিলাম তারা ট্রেড ডিল করতে চাইছিল না ভারতের সাথে, কিন্তু ভারত যখন দেখা গেল ইউরোপের সাথে ডিল করে ফেলল, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, কোথাও ডোনাল্ড ট্রাম্প উপলব্ধি করলেন যে ভারতের সাথে যদি ডিল না করেন তারা, তাহলে আমেরিকার কোম্পানিগুলোরই ক্ষতি, আমেরিকার অর্থনৈতিক ক্ষতি। কেন ক্ষতি? না, ভারত শুধু বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি নয়, ভারত হচ্ছে বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি। আমেরিকা একটি বাজার নির্ভর দেশ, এটি ক্যাপিটালিস্ট দেশ, ধনতান্ত্রিক দেশ। ভারতের বাজারটাতে তারা অ্যাক্সেস চাইবেন। এই মুহূর্তে আমেরিকার কাছে ভেনেজুয়েলার তেলের ভান্ডার আছে, সেই তেলটা তো ভারতকে তারা বেচতে চাইবেন, সেটা কেন চাইবেন না? সুতরাং ভারতের বাজারটাকে ট্রাম্প উপেক্ষা করতে পারলেন না। আর এই বাজার যে এত গতি পেয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর নীতি। নরেন্দ্র মোদী যেভাবে একের পর এক সংস্কারের পদক্ষেপ নিয়েছেন, ভারতের বাজারে যেভাবে ইউপিআই এসছে, বিশ্বের কোনো দেশে, কোনো বড় দেশে এভাবে ইউপিআইয়ের ব্যবহার হয়নি। ইউপিআইয়ের ব্যবহার ফলে কি হচ্ছে? ট্রানজ্যাকশন, বাজারে লেনদেন অনেক সহজ হয়ে যাচ্ছে, মানুষ টাকার জায়গায় ইউপিআই ব্যবহার করছে। প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের যে ক্ষমতায়ন মোদী করছেন, যেভাবে প্রযুক্তিকে ব্যবহার করে গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার তার একটা উদাহরণ। সে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্যোগে সাহায্য করেছেন। কেন্দ্রের প্রযুক্তিকে কি রাজ্য ব্যবহার করছে বলতে পারি? আমি এভাবে দেখব, মোদীর সরকার যেটা করছে, বেস্ট প্র্যাকটিস যেগুলো, সেগুলোকে গ্রহণ করছে, আর যেগুলো খারাপ প্র্যাকটিস সেগুলোকে সরিয়ে রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, যখন বরাদ্দ বাড়াচ্ছেন, মোদীর সরকার বলছে তারা যদি ক্ষমতায় আসে, যদি ডবল ইঞ্জিনের সরকার আসে, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ ডবল হয়ে যাবে। অর্থাৎ এটা একটা সদর্থক দিক। যখন কোনো ভালো সামাজিক প্রকল্প রাজ্য সরকার নিচ্ছে, নরেন্দ্র মোদীর সরকার সেটাকে গ্রহণ করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার সরকার একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, তার টাকা মানুষের পাওয়ার ব্যাপারে। যখন বিভিন্ন রকম স্বাস্থ্য প্রকল্প যেটা কেন্দ্রীয় সরকারের আছে, বাড়ি নিয়ে যে প্রকল্প আছে, সেই টাকাগুলো মানুষ পাচ্ছে না, কারণ রাজ্য সরকার নাম পাঠাচ্ছে না, অনেক ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ কেন্দ্রকে ভয় পাচ্ছে রাজ্য, আর কেন্দ্র রাজ্যের বেস্ট প্র্যাকটিসগুলোকে গ্রহণ করছে। কিন্তু রাজ্য তো একটা বারবার প্রশ্ন তুলছে যে কেন্দ্র নাকি টাকা দেয় না কোনো প্রকল্পে। দেখুন, যদি কোনো প্রকল্পে টাকা না দেয়, তাহলে তো সেটা আইনত সেটা চ্যালেঞ্জ করতে পারেন।
টাকা পেতে গেলে হিসেব দিতে হয়। যে কথাটা তারা সম্ভবত বলছেন না, কেন্দ্র টাকা দিচ্ছে না কারণ রাজ্য হিসেব দিচ্ছে না, রাজ্য হিসেব দিচ্ছে না কারণ টাকার নয় ছয় হচ্ছে। সুতরাং রাজ্য যদি টাকার নয় ছয় করে আর কেন্দ্র টাকা দিয়ে যায়, এটা তো হতে পারে না। মানুষের উন্নয়নে যে টাকা কেন্দ্র দিচ্ছে সে টাকা মানুষের কাছে না পৌঁছয় যদি রাজ্যের তৃণমূল নেতাদের পকেটে যায়, তাহলে তো কেন্দ্র টাকা দিয়ে গেলে মানুষের কি উন্নয়ন হবে? আজকে আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। পেট্রোলের দাম উত্তরপ্রদেশে কলকাতার থেকে 10 টাকা প্রতি লিটার কম, গুজরাটেও 10 টাকা প্রতি লিটার কম। কি করে হয়? কেন্দ্রীয় দাম তো একই, তাহলে কি করে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম, যার উপর দ্রব্যমূল্য অনেকটাই নির্ভর করে, 10 টাকা প্রতি লিটার বেশি হয়? অর্থাৎ রাজ্য সরকার অতিরিক্ত সেস বসাচ্ছে, এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। এই রাজ্য সরকার অতিরিক্ত সেস বসিয়ে মানুষের থেকে টাকা কেড়ে নিচ্ছে, বাংলার মানুষের থেকে। এটা স্পষ্ট। কারা দেশ বিরোধী, কারা জনবিরোধী, কারা মানুষকে শোষণ করছে? কেন্দ্র টাকা দিলে সেটা কি রাজ্যের কাছে পৌঁছে মানুষের কাছে পৌঁছবে? তৃণমূল নেতাদের কাছে পৌঁছবে। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের ঔদ্ধত্য। এমনকি এখন তারা মানুষ মারতেও দ্বিধা করছে না। কালকে বড় এতে আপনার ব্যারাকপুরের ঘটনা একজন দেখলাম। তৃণমূল কাউন্সিলর, একজন মানুষ দুর্নীতির প্রতিবাদ করেছিলেন, বাসের বাড়িতে বেআইনি নির্মাণ হচ্ছে তাই জন্য চর মেরে তাকে মেরে ফেলেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, ইনফ্যাক্ট তৃণমূল তাকে সাসপেন্ড করেছে। কিন্তু ঔদ্ধত্যটা তো সামনে চলে এলো। তৃণমূল নেতাদের দুর্নীতি এবং সেই দুর্নীতি নিয়ে ঔদ্ধত্য মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সেই জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত ভোটার আজ তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। আমার আশঙ্কা হচ্ছে এখন যদি ঠিকভাবে নির্বাচন হয় এবং যদি সত্যি এসআইআরে ভুয়ো ভোটারদের নাম বাদ যায়, তৃণমূল কংগ্রেস দ্বিতীয় জায়গাটা ধরে রাখতে পারবে তো নির্বাচনে? এটা সত্যিই আমার আশঙ্কা। তৃণমূলের কথা ভেবে আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি, রাজ্যের কথা পরের কথা। তৃণমূলের ভবিষ্যৎ ভেবে আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি। তৃণমূলের ভবিষ্যতের দেখে আমার অনেকটা বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতের কথা মনে পড়ছে। এই নির্বাচনের পর আদৌ তৃণমূল থাকবে তো? তাহলে যারা এই তৃণমূল করে চুরি, জোট চুরি, ধর্ষণ, ডাকাতি, ভোট চুরি এইসব করছে, তাদের পরিণতি কি হবে? নিজের পরিণতি তারা আয়নায় এবার মুখ দেখার সময় এসছে। আর তো কয়েকটা মাস, যদি মে মাসের পর তৃণমূল না থাকে, তাহলে মনে আছে সেই 2রা মের পর 2021-এ কীভাবে বিরোধীদের আক্রান্ত হয়েছিল বিরোধীরা? আজ এবার প্রত্যাঘাত আসবে না তো? এটাই আশঙ্কা। আবার বেকারত্বও তো বেড়ে যেতে পারে। আমরা তো দেখি তৃণমূলের বেশিরভাগটাই কাটমানির ওপর ডিপেন্ড করে তারা লাইফস্টাইল। হ্যাঁ, নিশ্চয়ই তৃণমূলের কর্মীরা তো বেকারত্ব বাড়বে, তৃণমূলের কর্মীদের মধ্যে তো বেকার হয়েই যাবে তারা, কারণ অনেকেই এই রাজনীতি থেকে রোজগারের উপর নির্ভরশীল। তারা তৃণমূল করেন কোনো আদর্শের জন্য নয়, রোজগার করার জন্য। সিপিএম যারা করতেন, একটা জিনিস দেখুন, আমি যতই তাদের বিরোধিতা করি না কেন, সিপিএম এতদিন ক্ষমতায় নেই, তারা কোনো আসন নেই, কিন্তু কর্মীরা থেকে গেছে, সংগঠন থেকে গেছে, কারণ এই আদর্শের প্রতি তাদের একটা বিশ্বাস আছে। আজকে ভারতীয় জনতা পার্টি এখন ক্ষমতায় এসছে, সেই 80 সালে দল হয়েছে। এই পার্টিটা তো দিন দিন বেড়েছে, কারণ একটা আদর্শের ভিত্তিতে দলটা হয়েছে। সেই আদর্শে কেউ বিশ্বাস করতে পারে, না করতে পারে, কিন্তু যারা বিশ্বাস করে তারা দলের সাথে থেকে গেছে, দল ক্ষমতায় না থাকলেও। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গত 100 বছর ধরে ভারতবর্ষে রয়েছে, দিন দিন তার বৃদ্ধি পেয়েছে। একটা সময় ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ব্যান করে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও তাকে শেষ করে দেওয়া যায়নি। ব্যান করে যখন সংগঠনকে শেষ করা যায় না, তখন বোঝা যায় সেই সংগঠনের ভিত্তি হচ্ছে আদর্শ। তৃণমূলের ভয় হচ্ছে ক্ষমতায় না থাকলে ব্যানও করতে হবে না, তৃণমূল দলটাই আর থাকবে না। তাহলে আজকে যারা তৃণমূল করে খাচ্ছে, যারা তৃণমূল করে মানুষকে শোষণ করছে, তাদের দুটো ভয়, একটা রোজগার চলে যাবে আর একটা প্রত্যাঘাত আসবে। যাদের তারা শোষণ করেছে তারা যদি রুখে দাঁড়ায়, তখন কী হবে তৃণমূল নেতারা ভেবেছেন। আমার মনে হয় সময় এসছে, তৃণমূল নেতার 3 মাস আছে, পরিণতির জন্য প্রস্তুত হন। মানুষের ঘরে ঘরে গিয়ে করজোড়ে ক্ষমা চান। তাদের ওপর যে অত্যাচার করেছেন 15 বছর ধরে, তৃণমূল নেতারা যদি নিজেদের ভালো চান, দলের ভালো আগে নিজের ভালো দেখার সময় এসছে, করজোড়ে মানুষের কাছে ক্ষমা চান। যাদের যাদের ঠকিয়েছেন, যাদের যাদের ওপর অত্যাচার করেছেন, যে মহিলাদের ধর্ষণ করেছেন, যেখানে যেখানে ভোট চুরি করেছেন, সেই প্রত্যেক ক্ষেত্রে ক্ষমা চান। এই 3টে মাস ভোট প্রচার না করে মানুষের কাছে ক্ষমা চান, নিজেরা যদি বাঁচতে চান।